আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সকলে অনেক বেশি পড়াশোনা করছো। আমার পিছনের মানচিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার আলোচনার বিষয় কি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নদ নদীর উৎপত্তি স্থল, অর্থাৎ আমাদের যেই বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো আছে, এই নদীগুলো কোন কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। দেখো, আমরা আমাদের মানচিত্রের এইদিকে চলে আসব। এইখানে হচ্ছে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, অর্থাৎ হিমালয়ের যে পর্বত আছে, এই পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে। এই নদী উৎপত্তি এইখান থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে। এইখান থেকে একটা নদী উৎপত্তি এইভাবে লাভ করে কি নামে উৎপত্তি লাভ করলো? গঙ্গা নামে। গঙ্গা বইতে 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 এই যে এই অঞ্চল, এটি হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। সবাই নোট করে নিও আজকের ক্লাসটা ভালো করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা দিয়ে সেইভাবে বাংলাদেশে প্রবেশ করলো। তাহলে এই জায়গাটার নাম কি ভাইয়া? চাঁপাইয়ের শিবগঞ্জ। তাহলে এই গঙ্গা নদীটি বাংলাদেশে যখন প্রবেশ করলো, তার নাম হয়ে গেল পদ্মা। পদ্মা প্রবেশ করলো কোনখান হয়ে? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা হয়ে। তাহলে যে পরীক্ষায় প্রশ্ন আসে পদ্মা বা গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, নিশ্চয়ই আমরা বলতে পারবো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা পদ্মা, পদ্মা ভারতের কি নাম? গঙ্গা। দেখো তাহলে গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। এখানেও কি মিল আছে? গঙ্গার সাথে গঙ্গোত্রীর মিল আছে। তাহলে আমরা চোখ বন্ধ করেই বলতে পারবো না ভাইয়া যে পদ্মার উৎপত্তি কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। এরপরে আমরা চলে আসবো এই যে উত্তর দিকে একদম, এইখান থেকে দুইটি নদী উৎপত্তি লাভ করেছে। দুইটি নদী, এইখান থেকে দুইটি নদী উৎপত্তি লাভ করেছে। এই জায়গাটা হচ্ছে ভাইয়া আমাদের পঞ্চগড়। পঞ্চগড় অর্থাৎ এইখান থেকে যে নদীটি উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ এই জায়গাটাতে তোমার কিছু পাহাড় আছে। এই পাহাড় হচ্ছে সিকিম পর্বতের পাহাড়ি অঞ্চল। এই অঞ্চল থেকে দুইটি নদী উৎপত্তি লাভ করেছে, একটি হচ্ছে করতোয়া, আর কি হচ্ছে তিস্তা। এই করতোয়া নদী এই যে পঞ্চগড়ের বাংলা বান্ধা হয়ে এই যে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এইখানে তিস্তা সিকিমের সিকিম পর্বতের পাহাড়ি অঞ্চল থেকে যে নদীটি উৎপত্তি লাভ করেছে সেটা তিস্তা। এই যে এই অঞ্চলটির নাম হচ্ছে নীলফামারী, অর্থাৎ নীলফামারী জেলা হয়ে এই তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এরপরে দেখো আমাদের এইখানে এইখানে একটি জায়গা আছে, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ, অর্থাৎ এই যে পাহাড়ি অঞ্চল, এইখান থেকে একটি নদী উৎপত্তি লাভ করেছে। এই নদীটির নাম ভাইয়া ব্রহ্মপুত্র নদ। এটি এই জায়গাটির নাম হচ্ছে পঞ্চগড়। তিস্তা প্রবেশ করলো কোথা দিয়ে? নীলফামারী। করতোয়া প্রবেশ করলো কোথায়? পঞ্চগড়ের বাংলা বন্ধা হয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? পদ্মা পেলাম, অর্থাৎ পদ্মা উৎপত্তি লাভ করলো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। করতোয়া বাংলাদেশে প্রবেশ করেছে সিকিম পর্বতের পাহাড়ি অঞ্চল থেকে। তিস্তাও এই সিকিম পর্বতের পাহাড়ি অঞ্চল হয়ে নীলফামারী জেলায় প্রবেশ করেছে। এরপরে দেখো তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র। দেখো নদীগুলোর নামের মধ্যে সবচেয়ে কঠিন নাম হচ্ছে আমাদের এই ব্রহ্মপুত্র। দেখো, আর সবচাইতে উৎপত্তি স্থলের নামের মধ্যে তিব্বতের কৈলাস শৃঙ্গ, এইটা হচ্ছে কি একটু জটিল নাম, ঠিক আছে, যুক্ত। তো আমরা ওইখান থেকে সহজে মনে রাখবো অর্থাৎ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। সে সে কি হয়ে? কুড়িগ্রাম হয়ে, এই জায়গাটার নাম ভাইয়া বাংলাদেশের কুড়িগ্রাম। সেই কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ওকে, ফাইন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্রের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল, অর্থাৎ সিলেটের পূর্ব দিকে আসামের পাহাড়ি অঞ্চল আছে। এইখান থেকে দুইটি নদী উৎপত্তি লাভ করেছে, একটি হচ্ছে বরাক, আরেকটা হচ্ছে তুই ভাই।
তো বরাক আর তুই ভাই আসামের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে, এদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, এই জন্য কি করলো বরাক সে এই দিকে চলে আসলো, আর তুই ভাই কি এই হচ্ছে ভারতের মণিপুরের রাজ্যের দিকে চলে গেল, দুই ভাইয়ের সম্পর্ক ভালো না থাকার কারণে। এরপরে বরাক যখন বাংলাদেশে প্রবেশ করলো, এই জায়গাটার নাম ভাইয়া সিলেটের জকিগঞ্জ। এই সিলেটের জকিগঞ্জ দিয়ে বরাক প্রবেশ করলো। বরাক প্রবেশ করে দুইটি নদীতে ভাগ হইল, একটির নাম কি ভাইয়া, একটির নাম সুরমা, আরেকটির নাম হচ্ছে কুশিয়ারা। তাহলে যদি প্রশ্ন আসে সুরমা এবং কুশিয়ারার উৎপত্তি স্থল কোথায়, তাহলে অবশ্যই বরাক নদী থেকে। বরাক নদীর উৎপত্তি স্থল আসামের পাহাড়ি অঞ্চল থেকে। এরপরে আমরা দেখবো ভাই এই যে এইখানে একটা অঞ্চল আছে, এটা হচ্ছে কুমিল্লা। এইখানে একটা নদী আছে ভাইয়া, নদীর নাম হচ্ছে গোমতী। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা, অর্থাৎ এই ত্রিপুরা অঞ্চল থেকে একটা পাহাড়, ত্রিপুরার পাহাড়ি অঞ্চল, ত্রিপুরার পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে একটা নদী উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই নদীর নাম কি, গোমতী। কুমিল্লার দুঃখ বলা হয় কাকে, গোমতী। এটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় আসে। এই যে আমরা দেখতে পাই কুমিল্লার একটি উপজাতিদেরকে দেখতে পাই, তাদের নাম হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরাদের ধর্ম হচ্ছে কি, হিন্দু। এর কারণটা হচ্ছে এই কুমিল্লার পাশেই ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্য ভারতের ত্রিপুরা রাজ্যে হিন্দুরাই বসবাস করে। তাহলে ত্রিপুরা আদিবাসীদের ধর্ম কি হবে, হিন্দু হবে অবশ্যই। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আমরা দেখব এই যে এইখানে দেখতে পাচ্ছি, এইখানে মিজোরামের পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছি। এই মিজোরামের পাহাড়ি অঞ্চল থেকে একটি নদী উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে। তার নাম কি ভাইয়া, তার নাম হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের সবচাইতে খরস্রোতা নদী কি, কর্ণফুলী। এরপরে আমরা দেখব এই যে আরাকান পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে দুইটি নদী, একটি হচ্ছে সাঙ্গু, আরেকটি হচ্ছে নাফ নদী। সাঙ্গু এবং নাফ নদী আরাকানের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। এইখানে দেখো, এই অঞ্চলটির নাম হচ্ছে কি ভাইয়া, রাঙামাটি অঞ্চল। এই জায়গাটার নাম রাঙামাটি। এইখানে হচ্ছে বান্দরবন। দেখো বান্দরবনে একটি নদী আছে, সেই নদীর নাম হচ্ছে হালদা নদী। বাংলাদেশে উৎপত্তি লাভ করে বাংলাদেশে শেষ হয়েছে একমাত্র নদী, যার নাম কি, হালদা নদী। এটি বান্দরবনের মানিকছড়ি উপজেলার বদনাতলী ইউনিয়নের শালদা গ্রাম থেকে এই হালদা নদীর উৎপত্তি লাভ করেছে। তাহলে আমরা বাংলাদেশের মোটামুটি মূল যে নদীগুলো আছে, এই নদীগুলোর উৎপত্তি সম্পর্কে বিস্তারিত জানলাম। দেখো, পদ্মা উৎপত্তি লাভ করছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। করতোয়া উৎপত্তি লাভ করছে সিকিম পর্বতের পাহাড়ি অঞ্চল থেকে। এখানে আরেকটা নদী উৎপত্তি লাভ করছে, তার নাম কি, তিস্তাও সিকিম পর্বতের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে নীলফামারী হয়ে প্রবেশ করেছে। করতোয়া পঞ্চগড় হয়ে প্রবেশ করেছে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এইদিকে আসামের লুসাই পাহাড় থেকে দুইটি নদীর উৎপত্তি হয়েছে, বরাক এবং তুই ভাই। বরাক বাংলাদেশের মধ্যে চলে এসে দুইটি ভাগে ভাগ হয়েছে, সুরমা এবং কুশিয়ারা। অর্থাৎ বরাক নদী যেখান দিয়ে প্রবেশ করেছে, এই জায়গাটার নাম হচ্ছে সিলেটের জকিগঞ্জ। এরপরে দেখো, ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, তার নাম কি, গোমতী। কুমিল্লার দুঃখ বলা হয় গোমতীকে। মিজোরামের পাহাড়ি অঞ্চল থেকে বাংলাদেশে একটি প্রবেশ করেছে, যার নাম কর্ণফুলী। এরপরে দেখো, আরাকানের পাহাড়ি অঞ্চল থেকে দুইটি নদী প্রবেশ করেছে বাংলাদেশে, তার নাম কি, সাঙ্গু এবং নাফ। দেখো, এর আগের ক্লাসে আমি একটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে বিভক্তকারী নদী। অর্থাৎ এইটা যদি আমরা মনে করি বাংলাদেশের বাংলাদেশ এবং ভারতের সীমানা, অর্থাৎ এইখানে যে নদীটি ভারত এবং বাংলাদেশকে বিভক্ত করেছে তাকে বলা হয় বিভক্তকারী নদী। বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর সংখ্যা দুইটি, একটি হচ্ছে ফেনী নদী, ফেনী জেলাতে অবস্থিত। আরেকটা হচ্ছে এই সাতক্ষীরা এই অঞ্চলে একটা নদী আছে, সেটার নাম হারিয়াভাঙ্গা। অর্থাৎ এই দুইটি নদী বাংলাদেশ এবং ভারতকে কি করেছে, পৃথক করেছে। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি নাফ নদী, এই নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে কি করেছে, বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে। তাহলে বিভক্তকারী নদীর সংখ্যা তিনটি, ভারত বাংলাদেশের সাথে দুইটি, হারিয়াভাঙ্গা এবং কি
ফেনী, আর এদিকে পেলাম নাফ নদী। ফেনী জেলাতে অবস্থিত, অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত। হারিয়াভাঙ্গা কোন দিকে? দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে আমরা পেলাম হালদা পেলাম। এরপরে দেখো, এরপরে এইখানে নাফ নদী কক্সবাজারে, নাফ নদীর উৎপত্তি আরাকান পাহাড় থেকে উৎপত্তি লাভ করে কক্সবাজারে চলে এসেছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, তোমরা পড়াশোনা করতে থাকো। নেক্সট ক্লাসে আমি নদ নদীর মিলিত স্থান নিয়ে আলোচনায় আসবো। ধন্যবাদ সকলকে।